বিসমিল্লাহির রহমানির রহিম। মানদিয়া আইডিয়াল কলেজের কর্তৃক অনলাইন শিক্ষা কার্যক্রমের আমরা প্রতিদিনই ক্লাস নিয়ে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়। সারা বিশ্বে যখন করোনা ভাইরাস কারণে শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত, শিক্ষা ব্যবস্থা যখন হুমকির মুখে, ঠিক তখনই বাংলাদেশের সরকার অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে। সে কারণে আমরা এই অনলাইন ক্লাস নিয়মিত নিয়ে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রহিম খান, প্রভাষক সমাজবিজ্ঞান, মানদিয়া আইডিয়াল কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায়, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা খুব বেশি দিনের নয়। বাংলাদেশ সমাজবিজ্ঞানের বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করতে গেলে অবিভক্ত বাংলার সমাজ সম্পর্কে যে চিন্তা ভাবনা কীভাবে অগ্রসর হয়েছে সে সম্পর্কে কিছু আলোকপাত করা প্রয়োজন। ভারতীয় উপমহাদেশে 1957 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে অবিভক্ত বাংলার সমাজ সমৃদ্ধ পঠন পাঠন গবেষণা দ্বার উন্মোচিত হয়। সে সময় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাঙালি বুদ্ধিজীবীরা ইংরেজ দার্শনিক বেনথাম, ফরাসি সমাজতন্ত্রী হেনরি সেন্ট সাইমন ও সমাজবিজ্ঞানের জনক ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোত এর ধ্যান ধারণায় অনুপ্রাণিত হন। সর্বাধিক সংখ্যক লোকের জন্য সর্বাধিক সুখ বেনথামের এই উদার নৈতিক ধারার সাথে সাথে কোতের প্রস্তাবিত সোশিও ক্রিয়াশীল যুক্তিবাদী ধ্যান ধারণার 19 শতকে ইংরেজি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীকেও বিশেষভাবে প্রভাবিত করে। তবে তখন পর্যন্ত বাংলাদেশের উচ্চশিক্ষার পরিমণ্ডলে সমাজবিজ্ঞানসমূহর আলাদা শাস্ত্র হিসাবে খুব বেশি বিকশিত হয়নি। শুরুর দিকে কলিকাতা বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচিতে সামাজিক বিজ্ঞানের যেসব বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করা হয় তা মূলত দর্শন শাস্ত্রের পাঠ্যক্রমের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। পরবর্তী সময়ে নতুন সামাজিক বিজ্ঞান হিসাবে অর্থনীতির প্রবর্তন ঘটে এবং পাঠ্যসূচিতে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের কিছু কোর্স অন্তর্ভুক্ত হয়, কিন্তু এই কোর্সগুলোকে সে সময় সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পড়ানো হতো না। উপমহাদেশের সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে প্রবর্তনের প্রথম চেষ্টা লক্ষ্য করা যায় সরকারি প্রশাসন থেকে। 1924 থেকে 23 জুন তৎকালীন শিক্ষা কমিশনের জেমস আলেকজান্ডার রিসে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সমাজবিজ্ঞানকে 100 নম্বরের একটি পত্র সমাজবিজ্ঞান থেকে স্বতন্ত্র বিষয় হিসাবে মনোবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার ফিলিপ জোসেফ হার্ডগের অভিমত জানতে চেয়ে চিঠি দেন। উপাচার্য হার্ড এতে সম্মতি দেন। এরই সূত্র ধরে 1925-26 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে নীতিশাস্ত্র মনোবিজ্ঞান শাস্ত্রে ইথিক্স অ্যান্ড সোশ্যোলজি শিরোনামে সমাজবিজ্ঞান কিছু বিষয় পড়ানো শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষাদানের এটি আনুষ্ঠানিক সূচনা। পরবর্তী সময় 40 শতকের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে এলিমেন্টস অফ সোশ্যোলজি শিরোনামে সমাজবিজ্ঞানের কিছু বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষাদানের এটি আনুষ্ঠানিক সূচনা। 1926 সালে দর্শন বিভাগের অধীনে সমাজবিজ্ঞানের যেসব বিষয়বস্তু নীতিশাস্ত্রের সাথে পড়ানো হতো অনেকটা সেই ধরনের বিষয়বস্তু রাষ্ট্রবিজ্ঞানের অধীনে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়। তবে একথা বলা যায় যে দর্শন বিভাগের অধীনে সমাজবিজ্ঞান পরিপূর্ণ মর্যাদা না পেলেও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তার স্বতন্ত্র সত্তা স্বীকৃতি পায়। কেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান বাধ্যতামূলক পত্রসমূহের অন্তর্ভুক্ত ছিল।
এ সময় রাষ্ট্রবিজ্ঞান অনার্স পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য আগত বিশেষ সমাজবিজ্ঞানী ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাধাকমল মুখার্জি ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিনয় কুমার সরকারের সাথে ঘনিষ্ঠ যোগসূত্র বাংলাদেশ সমাজবিজ্ঞানী পাঠের ক্ষেত্রে যথেষ্ট উৎসাহ জুগিয়েছে। কেবল তাই নয়, 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে প্রতিষ্ঠার পটভূমি তৈরি করতে 1921 সাল থেকে 1956 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন বিভাগের শিক্ষক, অন্যান্য বিদ্বান ব্যক্তির লেখা সমাজচিন্তামূলক নিবন্ধ, গ্রন্থ এবং বিভাগীয় সেমিনারতে পাঠ করা মননশীল প্রবন্ধ, বক্তৃতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে উল্লেখ্য যে 1947-48 সালে শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দায়িত্ব সমাজবিজ্ঞান কোর্সের শিক্ষক অজিত কুমার সেনের হাতে অর্পিত হয়। অধ্যাপক অজিত কুমার সেন 1951-52 সালে কলিকাতায় চলে যাওয়ার পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান কোর্সটি পড়ানো দায়িত্ব একে নাজমুল করিমের উপরে ন্যস্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানকে আলাদা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে অধ্যাপক অজিত কুমার সেন, নাজমুল করিম উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বিষয়ে তারা একটি আন্তর্জাতিক সুযোগ পেয়েছিল। 1950 সালে প্রখ্যাত সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানী অধ্যাপক ক্লদ লেভি-স্ট্রস ইউনেস্কোর মাধ্যমে বাংলাদেশের সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান পঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ঢাকায় আসেন। এ সময় তার সাথে অধ্যাপক অজিত কুমার সেন ও নাজমুল করিমের সাক্ষাৎ ঘটে। এই দুই শিক্ষা অধ্যাপক লেভি-স্ট্রসের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউনেস্কোর সাহায্য সহযোগিতা প্রতিশ্রুতি পান। লেভি-স্ট্রসের চেষ্টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় বিভিন্ন বিভাগ, শিক্ষাদান, গবেষণা, অন্যান্য 3 জন ইউনেস্কো বিশেষজ্ঞ নিযুক্ত হন। বাংলাদেশ উপজাতি গোষ্ঠীগুলোর উপরে নৃতাত্ত্বিক সমীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ইউনেস্কো 3 জন বিশেষজ্ঞের মধ্যে 2 জন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাঠ্যসূচিভুক্ত সমাজবিজ্ঞান কোর্সটি উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের স্বতন্ত্র বিভাগ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ডক্টর নাজমুল করিম 1951-52 সাল শিক্ষাবর্ষে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যান। 2 বছর পর তিনি দেশে ফেরেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সের প্রথম পর্বে অনার্সের অনুরূপ সমাজবিজ্ঞান 8টি বাধ্যতামূলক কোর্স চালু করেন। এভাবে নানা রকম প্রচেষ্টার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনেস্কোর যৌথ সাহায্য সহযোগিতায় 1957-58 শিক্ষাবর্ষে বর্তমান বাংলাদেশের সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান নামে একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করা হয়। নব্য প্রতিষ্ঠিত বিভাগের প্রথম অধ্যক্ষ হিসাবে ইউনেস্কো বিশেষজ্ঞ ফরাসি সমাজবিজ্ঞানী ডক্টর পিয়েরে বেসাইনকে নিযুক্ত করা হয়। তিনি চলে যাওয়ার পর 1958 সালে একে নাজমুল করিম সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী ছিলেন। বাকিরা ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে আসা। 1961 সালে এই বিভাগ থেকে প্রথম ব্যাচ বেরোলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সমস্যার সমাধান হতে শুরু করে। 1966-67 সালে ইউনেস্কো বিশেষজ্ঞরা চলে যাবার ফলে সমাজবিজ্ঞান বিভাগটি দেশীয় শিক্ষকদের মাধ্যমে স্বাবলম্বী হওয়া শুরু হয়। পরবর্তী সময় 1980 শিক্ষাবর্ষ থেকে এই বিভাগে এমফিল, পিএইচডি কোর্স চালু করা হয়। এক্ষেত্রে অধ্যাপক নাজমুল করিমের অবদান অনস্বীকার্য। অধ্যাপক নাজমুল করিম হলেন প্রথম বাংলাদেশি যিনি সমাজবিজ্ঞানের উপরে তৎকালীন পূর্ব পাকিস্তান একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। সমাজবিজ্ঞান পাঠের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক গ্রন্থ হিসাবে এটি এখনও সবার কাছে সমাদৃত। নাজমুল করিমের রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে দি ডাইনামিক্স অফ বাংলাদেশ, দি সমাজবিজ্ঞান সমীক্ষণ। এছাড়া দেশি বিদেশি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তার অসংখ্য সমাজতত্ত্ব বিষয়ক প্রবন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে এদেশের প্রাতিষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞান পাঠন শুরু হয়। পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরে এই রেশ ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতা প্রথমে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1964 সালে 24শে আগস্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাধ্যমে সমাজবিজ্ঞানের পাঠ শুরু হয়। সেই থেকে সমাজবিজ্ঞান বিষয়টি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এর অধীন থেকে গড়ে উঠবে এই মর্মে
সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান বিভাগের অধীনে 1966 সালে সর্বপ্রথম 10 জন ছাত্র এমফিল MA ডিগ্রি লাভ করেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাথে যুক্ত থাকা অবস্থায় সমাজবিজ্ঞানের স্বতন্ত্র মর্যাদা অধিকারী ছিল। মাত্র 5 বছরের মধ্যে 1969 সালের 7 অক্টোবর সমাজবিজ্ঞান সম্পূর্ণ পৃথক বিভাগ হিসাবে যাত্রা শুরু করে। 1970 সালের সমাজবিজ্ঞানের প্রথম শিক্ষক ছিলেন হাসিবুল হাসান, আর স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র প্রাক্তন শিক্ষক ফজলুর রশিদ খান। মূলত তাকে দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের গোড়াপত্তন ঘটে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অধ্যাপক নাজমুল করিম অগ্রণী ভূমিকা পালন করেন। শুরু থেকে এখানকার শিক্ষক নির্বাচন, পরীক্ষা পরিচালনা, পাঠ্যসূচি প্রণয়নের কাজে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন ডক্টর নাজমুল করিম। 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ পথ আরও প্রশস্ত হয়। শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে যুক্ত হল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাথে। পরবর্তী সময় 1970 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব নামে আলাদা একটি বিভাগের আত্মপ্রকাশ ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে বিভিন্ন অনার্স কলেজে এই সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়। ডিগ্রিতেও সমাজবিজ্ঞান পাঠ পড়ানো হতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে সমাজবিজ্ঞানে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে, যা এখন প্রত্যেকটা আনাচে কানাচে সমাজবিজ্ঞানের ছাত্র এখন পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এটা একটা নবীন বিজ্ঞান, সে কারণে এর যাত্রা খুব বেশি দিনের না হলেও এর প্রসার এখন বেশ অনেক দূর এগিয়ে গেছে। সবশেষে তোমরা এই সাবজেক্টটা সুন্দর করে পড়বে এবং এই সমাজবিজ্ঞান, বাংলাদেশ সমাজবিজ্ঞানের বিকাশ ধারাটা ভালো করে দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে করোনার কারণে তোমাদের ক্লাস করা সম্ভব হচ্ছে না, সে কারণেই অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা নিয়মিত অনলাইনের সাথে যুক্ত থাকবে এবং যখন যে তার ক্লাস নেবে সেই ক্লাসগুলো তোমরা মনোযোগের সাথে দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসাবে তোমাদের কাছে আমি বলবো যে তোমরা নিজেরা ভালো থাকবে এবং অন্যদের ভালো রাখার জন্য চেষ্টা করবে, সব সময় মাস্ক পরিধান করবে। সবশেষে তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ হাফেজ।